আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় আপনারা কিভাবে 4টা ডিম দিয়ে 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের বেস রেডি করবেন এবং এটার পুরোপুরি ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখানে প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে চিনে নিব। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ এবং নিয়েছি প্রায় 2 থেকে 3 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপে ময়দা। আমার এই মেজারমেন্ট কাপটা 250 ml এর মেজারমেন্ট কাপ। আপনারা আপনাদের মেজারমেন্ট কাপ যদি 200 ml এর হয় তাহলে আপনারা এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিতে পারেন। তো ডিমের সাইজ ছোট বড় অনুপাতে অনেক সময় দেখা যায় ময়দা কম বেশি করে নেওয়া লাগে। আপনারা সবসময় কেক বানাতে একটা সময় দেখবেন আপনাদের এই জিনিসটা আইডিয়া চলে আসবে। তো আমি এখানে সবগুলো শুকনো উপকরণ চালনির সাহায্যে চেলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিতে পারেন। তো আমি এখানে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেইনি, যেহেতু আমার কুসুম দেখা যায় বেশিরভাগ সময় ভেঙে যায়। তো সেজন্য একসাথেই করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় হাফ কাপ এবং 1/4 কাপ থেকেও কম আমি চিনি দিয়েছি। তো এই চিনিটা দিয়ে আমি এখন বিটারের একদম হাই স্পিডে এটাকে বিট করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। যেহেতু আমরা এখানে ডিমের কুসুম সহ বিট করছি, সেজন্য আমি এখানে বিটারের স্পিড লো করছি না। ডিমের কুসুম সহ দেয়াতে আমি এটাকে একদম হাই স্পিডে শুরু থেকে শেষ পর্যন্ত বিট করে নিব। তো বিট করতে করতে আপনারা দেখবেন আস্তে আস্তে এটার কালারটা এমনিতেই পরিবর্তন হয়ে আসবে, একদম ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে। তো এই পর্যায়ে আসলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে চিনিটা গলেছে কিনা। আপনারা অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন। আমরা যেহেতু সবসময় কেক রেডি করে থাকি, দেখা যায় আমাদের একটা আইডিয়া হয়েই যায় যে এতক্ষণ পর হয়তো বা চিনিটা গলে যাবে। তারপর আপনারা একটা আঙ্গুল একদম শেষ পর্যন্ত নিয়ে চেক করে নেবেন যে চিনিটা গলেছে কিনা। যখনই চিনিটা গলে যাবে তখনই আমরা এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। তো এই যে দেখেন ডিমের ফোমটা হয়েছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে এভাবে বিটারের কাঁটা উপরে ধরার পরে আপনারা যে কোনো কিছু লিখে নেবেন। ওটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন যে ডিমের ফোমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবং আমি আমার আঙ্গুল দিয়েও চেক করে দেখিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেছেন। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ মেশানো যাবে না। কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে বিটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে আরও একবার চেলে দিব। শুকনো উপকরণগুলোকে কোনোভাবেই একবারে দিয়ে দেওয়া যাবে না। 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলোকে দিবেন এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে এটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটা একটু ফাস্ট করে দেয়া, ভিডিও ফাস্ট না করলে দেখা যায় ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, যেটা দেখতে আপনাদেরও বিরক্তির কারণ হতে পারে। সেজন্য আমি এটাকে একটু ফাস্ট করে দিয়েছি। এটা দেখে মনে হতে পারে যে আমি অনেক ফাস্ট এটাকে নাড়ছি, কিন্তু না, আমি একদমই স্লোলি ধৈর্য সহকারে এই শুকনো উপকরণটাকে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্তই মিশাবেন যতক্ষণ না এখানে কোনো ময়দার দানা দানা ভাব না থাকে। এজন্যই আপনারা অল্প অল্প করে দিবেন, তাহলে দেখবেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। এখানে আমি একটা 10 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাতে আগেই আমি তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি কেকের পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে দিচ্ছি যাতে করে এটার ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। এরপর আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব যাতে করে এটার বাবলস থাকলে এগুলো যেন বেরিয়ে আসে। আপনারা চাইলে একটা টুথপিক অথবা একটা শাঁসলিকের কাঠি দিয়েও একটু নেড়ে দিতে পারেন, তাহলে ভেতরের বাবলসগুলো বেরিয়ে আসবে। তো আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে লবণ দিয়ে আগে থেকে পাত্রটাকে প্রিহিট করে আমি আমার কেকটাকে বেক করে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে।
তো আমি এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে। সেম রেসিপি ফলো করে বানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি ভালো হবে এবং আপনারা কাস্টমারের ফিডব্যাকও পাবেন। আলহামদুলিল্লাহ আমার এই কেকটার রিভিউ আমার পেজে অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজ সেম নামেই আছে, ইকরা ফুড বাই নিশাত। আপনারা চাইলে ফেসবুকে গিয়ে যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারবেন। তো কেকটাকে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে 3টা লেয়ারে স্লাইস করে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে। একদম ধরতেই যেন এটা ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা। তো কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি। এখানে আমি একটা দুধ দিয়ে শিরা করে নিয়েছি। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। আমি একটু ঘন করে দুধটাকে তৈরি করেছি যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে সুগার সিরাপ কেকের উপরের দিকে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমের সাথে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি যাতে করে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে হোয়াইট চকলেটটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি এখানে আজকে অ্যাড করছি না। কিন্তু নর্মালি দেখা যায় আমি ভ্যানিলা কেকে হোয়াইট চকলেট চিপস এবং চকলেট কেকে চকলেট চিপস অ্যাড করে থাকি। তো সেইমভাবে আমি এখানে প্রত্যেকটা লেয়ারে এভাবে মিল্ক সুগার সিরাপ এবং হুইপড ক্রিম লাগিয়ে নিব। এভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। কেক ফিনিশিং দেওয়ার সময় কেকে যাতে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে না আসে এবং কেকটা যেন আপনারা খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পারেন, সেজন্য ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনারা চাইলে ক্রাম কোটিং না করেও খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং দিতে পারবেন। সেজন্য অবশ্যই মোটামুটি একটা ফিনিশিং দিয়ে একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে এবং উপরিভাগে একটু মোটা লেয়ারে ক্রিম লাগিয়ে তারপর কেকের ফিনিশিং দিয়ে নিতে হয়। তবে এটার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি পারফেক্ট হতে হবে এবং বারবার প্র্যাকটিসের পরে আপনারা এভাবে ফিনিশিংটা দিতে পারবেন। তো অফ ক্যামেরায় আমি মোটামুটি কেকটাকে একটা ভালো ফিনিশিং দিয়ে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে কেকটাকে আমি বের করে নিয়েছি। তো ডেকোরেশনের জন্য আমি এখানে একটা 6 ইঞ্চি মোল্ড দিয়ে একটা ছাপ করে নিয়েছি যাতে করে আমার ডেকোরেশন করতে সুবিধা হয়। তো এখানে আমি রেড ম্যানের পার্পল কালার মিশিয়ে একটা ক্রিম রেডি করে নিয়েছি। এবার এই ক্রিমটাকে আমি এর রাউন্ড শেপের মাঝখান থেকে পুরোটা জুড়ে ক্রিমটাকে মোটামুটিভাবে সমান করে দিচ্ছি। তো স্প্যাচুলা দিয়ে আমি ট্রাই করেছি টুকটাক সমান করার, তো মোটামুটি সমান হয়েছে। তো সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য আমি একটা ব্রেড নাইফের সাহায্যে এটাকে একটু ফিনিশিং দিতে যাচ্ছিলাম। ইন দি মেইন টাইমে দেখা গিয়েছে আমার কেকের হোয়াইট সাইডে একটু পার্পল কালার লেগে গিয়েছিল, তো ওটাকেও আমি ফিক্স করে দিয়েছি। তারপর পার্পেলের উপরে ডেকোরেশন করার জন্য আমি এভাবে প্রথমে ব্রেড নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিয়েছি যাতে করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে এটার উপরে আমি খুব সহজে এবং খুব সুন্দরভাবে যাতে ফিনিশিং চলে আসে আমি সেভাবেই যেন এটার উপরে ডিজাইনটা করে নিতে পারি। তো নর্মালি প্রথমে আমি একবার ট্রাই করেছিলাম নর্মালি পাইপ অ্যান্ড ব্যাগ দিয়েই কোনো দাগ না কেটে, তো দেখলাম কি ওটা খুব একটা ভালো ফিনিশিং আসছে না। তো সেজন্য আগে থেকে আমি এভাবে ব্রেড নাইফের সাহায্যে দাগ কেটে মোটামুটিভাবে একটা ভালো ফিনিশিং দিতে পেরেছি। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা নাম্বার ছাড়া একটা স্টার নজেল নিয়ে নিয়েছি। আমি যখন বেকিংয়ে একদম নতুন আমি একটা নজেলের সেট নিয়েছিলাম যেখানে 12 পিসের নজেল থাকে এবং সাথে পাইপ অ্যান্ড ব্যাগও থাকে। আপনারা নিশ্চয়ই যারা নতুন নতুন বেকিংয়ের কাজ শুরু করেছেন তারা এই নজেলের সাথে পরিচিত হবেন, এগুলো কোনো নাম্বার থাকে না। তো সেই স্টার নজেলটা দিয়েই আমি পার্পল কালারের সাইডে একটা বর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে 2টা রোজ রেডি করে নিব। যেহেতু প্রচুর গরম পড়ছে
আমি কোনোভাবেই ফ্লাওয়ার রেডি করতে পারছিলাম না। তারপরেও খুব কষ্ট হয়েছে আমার। এজন্য ফ্লাওয়ারগুলো খুব একটা ভালো হয়নি। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রোজ রেডি করতে পারেন। যদিও আমাকে যে ছবিটা প্রেফার করা হয়েছিল ওখানের ফ্লাওয়ারটা দেখতে অনেকটা এমনই ছিল। রোজের মতো ছিল না। তো আমিও ঠিক ওভাবেই ট্রাই করেছি করার জন্য। তো এরপর আমি এখানে কিছুটা ক্রিমের সাথে রেড মানে গ্রিন কালার মিশিয়ে এই লিফগুলো দিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে কাস্টমার বলেছিল যে লেখাটা হ্যাপি বার্থডে লিখে দিতে সেই অনুযায়ী লিখে নিয়েছি। তো দেখা যায় আমার কেক ডেকোরেশনের পরে লিখার কারণে আমার কেকটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা যারা কেকের উপর ভালো লিখতে পারেন তাদের কেক দেখবেন কেকের আলাদা একটা সৌন্দর্য বোঝা যায়। তো আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি, তারপরেও দেখা যায় খুব বেশি একটা ভালো হয় না। তো আমি এখানে কেকের উপরে লিখে নিচ্ছি। তো আমি তো হ্যাপি লেখাটা লিখে নিয়েছি। এখন আমি প্রথমে যে হোয়াইট কালারের বর্ডারটা দিয়েছিলাম সেম নজেল দিয়ে আমি এখন কেকের চারো সাইডে একটা ফাইনাল বর্ডার দিয়ে দিচ্ছি। তো এভাবেই মূলত আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেম রেসিপি ফলো করে এই ভ্যানিলা কেকটা বানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।